সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশীদের জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান অর্ক আমাদের গল্প। আমাদের আজকের অর্কের অতিথি ফারজানা হোসেন নিপু। নিপু থাইল্যান্ডে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর মাস্টার্স করছে। আমরা তার কাছ থেকে শুনব তার আজকের এই অবস্থানের পেছনের গল্প। নিপু, কেমন আছো? জি, ভালো। কেমন আছেন? এই তো আছি ভালো। তো নিপু, তুমি আমাদের আজকে তোমার গল্প বলবে, আমরা আজকে তোমার গল্প শুনবো। তাহলে শুরু করো। আজকে আমি আপনাদেরকে আমার সাফল্য এবং কৃতজ্ঞতা দুইটা গল্পই একসাথে আমি বলবো। তা হচ্ছে, যাই হোক, আমি আমার পরিচয় আবার দিচ্ছি। আমি ফারজানা হোসেন নিপু। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যার উপর আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছিলাম 2010-এ, এবং আমি বর্তমানে চিয়াংমাই ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর আমার মাস্টার ডিগ্রি করছি। আমি এখানে একটি থাই অর্গানাইজেশন থেকে স্কলারশিপ নিয়ে পড়তে এসেছি। এই অর্গানাইজেশনটির নাম হচ্ছে এলিফ্যান্ট নেচার পার্ক, যারা কিনা এশিয়ান এলিফ্যান্টের সংরক্ষণের ব্যাপারে কাজ করে। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন। তো আমার সাফল্যের গল্প বলতে হলে কিছুটা ভূমিকা টানতে হবে। সেটা হচ্ছে, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন আমার চারপাশে দেখতাম যে মানুষরা বাইরে পড়তে যেত। তো এটা এক ধরনের স্বপ্নই ছিল আমার যে আমিও হয়তো বা বাইরে পড়তে যাব। কারণ আমরা আমাদের বাংলাদেশে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে 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 বিষয় থেকে পাশ করে সে বিষয় থেকে দেখা যাচ্ছে যে সে বিষয় ভিত্তিক চাকরি বা বিষয় ভিত্তিক গবেষণার খুব অভাব। সেই বোধ থেকে আসলে আমি বিশ্ববিদ্যালয় পড়ার শুরু থেকে আসলে স্বপ্ন দেখতাম যে আমি বাইরে পড়তে আসব। এবং সেক্ষেত্রে আমার ডিপার্টমেন্টের যারা বড় ভাই বা বোন ছিল তারা আমার ইন্সপিরেশন ছিল। এবং আমিও দেখা গেছে যখন প্রথম বর্ষ থেকে বিভিন্ন রকম কর্মশালায় অংশগ্রহণ করতাম, এবং আমার অন্যতম শখ ছিল পাখি দেখা। তো যাই হোক, এর সূত্র ধরে আমি যখন ফোর্থ ইয়ার ফাইনাল দিয়ে ফেলি, এর ঠিক পর এর ঠিক পরপরই আমাদের এক সিনিয়র বড় ভাই, ওনার পিএইচডির সেমিনার আমাদের ইউনিভার্সিটিতে অর্গানাইজড করা হয়েছিল। যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোলাবোরেশন ছিল, এবং তারা এশিয়ান এলিফ্যান্টের কনজারভেশনের বিষয়ে তারা কাজ করতেন, এবং এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই এবং যারা পিএইচডি এবং মাস্টার ডিগ্রি করতেন তাদের কোলাবোরেশন ছিল। তো ওরকমই একজন বড় ভাইয়ের পিএইচডি সেমিনার আমাদের ইউনিভার্সিটিতে অর্গানাইজ করা হয়, এবং সেই সময় আমি ওই সেমিনারের ভলান্টিয়ার হিসেবে কাজ করি। তো দেখা যায় কাজ করতে করতে ওই বছরই ওই সময় থাইল্যান্ড থেকে একটি অর্গানাইজেশন অংশগ্রহণ করেন, যেটা কিনা যেই অর্গানাইজেশন থেকে আমি স্কলারশিপ পেয়েছি সেই অর্গানাইজেশনের লোকজন বা রিপ্রেজেন্টেটিভরা আমাদের ওই ইউনিভার্সিটিতে এসেছিলেন। এবং তারা আমাদের বাংলাদেশের এই পরিবেশগত সমস্যা, বিশেষ করে বন্যপ্রাণীরা যে হুমকির মুখে আছে সেই বিষয়টা নিয়ে খুব বেশি সচেতন ছিলেন বা অবগত ছিলেন, আমার এভাবে বলা উচিত। তো ওনারা ওই বছর এটা ডিক্লেয়ার করেন যে আমরা কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নিয়ে যাব, যাতে করে তারা গ্রাজুয়েশনের পর উচ্চতর শিক্ষা লাভ করে দেশে ফেরত যেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বা পরিবেশের সমস্যা নিয়ে তারা যাতে কাজ করতে পারে। এটাই ছিল তাদের স্কলারশিপ দেওয়ার মূল উদ্দেশ্য। তো 2010-এ আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তার ঠিক পরপরই তো এই সেমিনারটা হয়, এবং ওই সময় যেহেতু তাদের সাথে আমার পরিচয় হয় এবং তারা যেহেতু স্কলারশিপ দিতে ওই সময় রাজি ছিলেন বা আগ্রহী ছিলেন, আমি সেখানে অ্যাপ্লাই করি। এবং ওই ব্যাচে ওই সময় আমার ওই ব্যাচে মেয়েদের মধ্যে রেজাল্ট ভালো থাকায় তারা আমার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে। এবং পরবর্তীতে আমি এলিফ্যান্ট নেচার পার্কের ফাউন্ডার, যার নামটি না নিলেই হয় না, উনি হচ্ছেন লেক চেলার। উনি উনার আগ্রহে আমি থাইল্যান্ডে পড়তে আসি, এবং খুবই কৃতজ্ঞ, কারণ ওটা শুধু আমার স্বপ্নই ছিল যে আমি বাইরে পড়তে আসবো, কিন্তু আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আসলে জানতাম না বা কিছুই জানতাম না বা কিছুই বুঝতাম না যে কি করে পড়তে যেতে হয় বা কি করে কি করতে হয়। মনে হতো এটা খুব জটিল একটা বিষয় ছিল। কিন্তু ওই মুহূর্তে যখন উনি বললেন যে না, আমি আমি অ্যাপ্লাই করতে পারবো বা উনি আমাদেরকে ফান্ড দিতে রাজি আছেন, তো ওই জিনিসটা ছিল যে একদম না চাইতে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। হ্যাঁ তো নিপু, এখানে আমি একটা কথা বলতে চাই। তোমার যিনি অ্যাডভাইজার উনি তো মনে হয় পুরা বিশ্বব্যাপী খুব বিখ্যাত ওনার এই কজের জন্য, যে বন্যপ্রাণী বিশেষ করে যে হাতিদের
মানে যারা হাতি প্রজাতির হুমকির মুখে বা হাতিদের জীবন বিপন্ন এই ধরনের একটা কজ নিয়ে উনি মনে হয় মানে আগাচ্ছেন, রাইট? উনার অর্গানাইজেশনটা এই কজটা নিয়ে কাজ করে মূলত, মানে বন্যপ্রাণী যারা সংরক্ষণ। যারা এবং যারা আমি, হ্যাঁ 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 তাই না? যারা আমাকে স্কলারশিপ দিয়েছেন তারা বিশেষ করে এশিয়ান এলিফ্যান্ট সংরক্ষণের ব্যাপারে উনি কাজ করতেছেন, এবং উনি পুরা বিশ্বব্যাপী খুব পরিচিত একজন মানুষ। এবং 2005 সালে ওনাকে টাইমস ম্যাগাজিন থেকে এশিয়ার হিরো হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং উনাকে হিলারি ক্লিন্টন তাদের এটা কি বলে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে ওনাদেরকে 5 জন এশিয়ান উমেন যারা পুরা বিশ্বব্যাপী মানে যে বিষয়গুলো খুব কি বলা যেতে পারে খুব প্রশ্ন, যে বিষয়গুলোতে মানুষ সাফার করতেছে সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করতেছেন সেরকম 5 জন মহিলাকে প্রাইজ দেন। তো হিলারি ক্লিন্টনের কাছ থেকে উনি পুরস্কার পায় আর কি। তাহলে বলা যায় তুমি খুবই ভাগ্যবতী যে তুমি অসম্ভব মানে খুবই শক্তিশালী একজন মহিলার অ্যাডভাইজিং এ এখন তুমি আছো এবং তুমি তোমার মাস্টার ডিগ্রি করছো। হ্যাঁ, আসলে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি, মানে আমাদের অর্গানাইজেশন থেকে কোনো বাধ্যবাধকতা ছিল না যে হাতির উপরেই কাজ করতে হবে। ওনার মূল উদ্দেশ্যটা ছিল যে উনি জানে যে সাউথ এশিয়ার মেয়েরা পড়াশোনায় একটা পর্যায়ে গিয়ে তারপর আর পড়াশোনা করতে পারে না। ওনার মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা ছিল যে নারীরা যাতে পরবর্তী শিক্ষা বা উচ্চ শিক্ষার ব্যাপারে যাতে আগ্রহী হয়, আর দ্বিতীয়ত ছিল যে সাউথ এশিয়ার মহিলারা যাতে আহ পরিবেশ নিয়ে যাতে পড়াশোনা করে, যাতে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে তারাও যাতে একটা ভূমিকা নিতে পারে, যেমনটা উনি পারছে তেমনটা যাতে আমরাও পারি। এই উদ্দেশ্যেই আসলে উনি বাংলাদেশে আমাদেরকে প্রমোট করছিল যে বাংলাদেশ থেকে আসুক কিছু স্টুডেন্ট শিখে যাক। আচ্ছা আচ্ছা, সেটাই। কিন্তু আমি হাতির উপর গবেষণা করি নাই, বাট আমার থিসিস এর কনসার্ন হচ্ছে বন সংরক্ষণের ব্যাপারে। যাই হোক, পরিবেশ নিয়ে কাজে আসি, ওনার কাছ থেকে অনেক কিছুই শিখছি। এবং উনার প্রতি যে কতটুকু কৃতজ্ঞ সেটা ভাষায় বললে ভুল হবে। আর দেখা গেছে যে আমার কিন্তু অলরেডি 2 বছর পার হয়ে গেছে, মানে আমার এখন 2.5 বছর চলতেছে। আমার থিসিস ডিফেন্স করলে আমার পড়াশোনা শেষ। এই যে উনি এক্সটেনশন টুকু সেটা উনি কনসিডারেশনে নিছে যে না, একটা স্টুডেন্ট আসছে, তার হয়তো বা একটু সময় লাগতেছে, সেটা কোনো বিষয় না, কিন্তু সে তো কিছু একটা শিখে যাবে দেশে। সেটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। তো উনার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ, এবং চেষ্টা থাকবে যে উনি যা করছে আমি যদি আমার দেশের জন্য কখনো করতে পারি, একটু করে হলেও যদি করতে পারি, তাহলে সেটাই অনেক কিছু। আমার এই সুযোগটা আসছিল আমি যখন ব্যাচেলার ডিগ্রিতে পড়ি, বিভিন্ন রকম কর্মশালায় অংশ নিতাম, আমার সিনিয়রদের সাথে আমার যোগাযোগ ছিল। তো আমি বলবো যারা এখন অধ্যয়নরত ইউনিভার্সিটিতে বড় যারা সিনিয়র যারা আছে তাদের সাথে যারা এই সমস্ত যার আগ্রহের ভিত্তিতে, মানে যে যে বিষয়ে আগ্রহী তারা সেই বিষয়ে যদি ইন্টারেস্টটা রাখে, তাহলে সেই ক্ষেত্রে মানুষের সাফল্যের জন্য সেটা অনেক বেশি সহায়ক। আমার প্যাশন ছিল এনিম্যাল। তো আমি এনিমেলের প্রতি আমার ভালো লাগা থেকে কিন্তু আমার এই বিষয়টাতে পড়াশোনা করতেছি। এমন না যে আমি কোনো বিষয়ে সুযোগ পাইনি বলে এখানে পড়তে আসছি, তা না। আমার ভালো লাগতো জুওলজি বিষয়টা বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এই বিষয়টা আমার ভালো লাগতো বিধায় আমি আসছি। তো আমি বলবো যে যার আগ্রহের ভিত্তিতে সেই বিষয়ে পড়াশোনা করুক। দ্বিতীয়ত, ডিপার্টমেন্টের বড় ভাই বোনদের সাথে যোগাযোগ রাখার কথা বলবো। এক্ষেত্রে তারা তারা তাদের তাদের কাজের সাথে যদি কারো আগ্রহ মিলে যায়, সেক্ষেত্রে তারা অনেক সাহায্য করতে পারে। আর তৃতীয়ত, ইউনিভার্সিটি থাকাকালীন সময় যদি বিভিন্ন রকমের ওয়ার্কশপ বা সেমিনারে যদি অ্যাটেন্ড করা যেতে পারে, তাহলে সেটাও তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা দিক বলে বিবেচনা করবো। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি সেমিনারে অ্যাটেন্ড করছি বিধায় কিন্তু ওই লোকগুলোর সাথে আমি পরিচিত হতে পারছি, বা আমি আমার কথা জানাইতে পারছি যে না, আমি উচ্চশিক্ষায় আগ্রহী। এবং সেক্ষেত্রে ওনারা আমার মোটিভেশন দেখেই কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেছিল। তো আমি বলবো যে এই বিষয়গুলো যদি কেউ নজরে রাখে, তাহলে আমি বলবো স্বপ্ন স্বপ্ন না, স্বপ্ন সত্যি হতে বাধ্য। আর এই তো। অনেক ধন্যবাদ নিপু তোমাকে। তোমার কথা শুনে আসলেই অনেক ইন্সপায়ার্ড হলাম। আশা করি অনেকেই অনুপ্রাণিত হবে, আমাদের মতো আরো যারা মেয়ে আছে, বিশেষ করে বাংলাদেশি মেয়েরা। তুমি যেটা বললে, এটা একটা উচ্চশিক্ষার ব্যাপারে অনেক বেশি আমাদের প্রতিবন্ধকতা পার হতে হয়। আশা করি এই জিনিসগুলো আমাদের তোমার মতো যারা আছে, আরো যারা আছে, আমরা উদাহরণ সৃষ্টি করতে পারবো এবং তোমাদেরকে ফলো করে যেন আরো অনেকেই এই পথে আসতে পারে, সেটাই আমাদের কামনা থাকবে। আমাদের আজকের অর্কের অতিথি ফারজানা হোসেন নিপু তার সাফল্যের গল্প এবং তার কৃতজ্ঞতার গল্প বলল। আপনাদের মধ্যে কেউ যদি আপনাদের কথা বলতে চান,
আমরা হতে পারি আপনাদের সেই কথাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যম। আপনারা যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। ধন্যবাদ।